প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা শুরু করব জীবের শ্রেণীবিন্যাসের ধাপ। তো আমরা যদি একটা জীবকে শ্রেণীবিন্যাস করতে চাই তাহলে টোটাল 8টা ধাপে আমরা ভাগ করি। একটা জীবকে যখন আমরা ভাগ করব তখন আমরা 8টা, আমরা যদি 8টা ধাপ, এটাকে আমরা ট্যাক্সা বলি। 8টা ধাপ বা ট্যাক্সা বলি, অথবা আমরা র্যাঙ্কও বলতে পারি। তাহলে আমরা এখন সিরিয়ালি একটু করে ধাপগুলো লিখব। ধাপগুলো লেখার সময় অবশ্যই মনে রাখতে হবে আমাদের যখন এই জিনিসটা এভাবে একটু তির্যকভাবে আমাদের লিখতে হবে। রাজ্য, বিভাগ বা পর্ব। এখন বিভাগ হচ্ছে যখন আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করব তখন বিভাগ, বাট আমাদের জীবন বিজ্ঞান বা আমরা জীবন পাঠ যেখানে পড়ি সেখানে হচ্ছে যে প্রাণী ব্যতীত আলোচনা নেই, আমরা তখন পর্বটা লিখি। এরপর শ্রেণী, রাজ্য, বিভাগ, পর্ব, শ্রেণী, বর্গ, রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গণ 1 2 3 4 5 নানা, রাজ্য, বিভাগ বা পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, লেখা তো যাচ্ছে না, গোত্র, এরপর গণ, এরপর প্রজাতি। ঠিক আমরা এভাবে একটা জীবকে 1 2 3 4 5 6 7 7টা ভাগে, অর্থাৎ 7টা ধাপ বা র্যাঙ্কে আমরা বিন্যস্ত করি। এগুলো মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখতে পারো, সেটা হচ্ছে রাবিশ। রাবিশ বকগুলো, গন্ডার প্রজাতির। মানে আমরা বলি না যে কেউ যদি আমাদের যেমন আমরা যখন পড়াশোনা করি না তখন আব্বা আম্মু বলে আমাদের এই গন্ডারের চামড়া হয়ে গেছে, মারতে মারতে ধরো অনেকে হচ্ছে কি মারার ভয় দেখাইলেও সে আর ভয় পায় না। ঠিক তেমনি হচ্ছে আমরা গন্ডারের চামড়ার মতো, যেমন এরকম বলতে বলতে বুঝাইছে হচ্ছে যে রাবিশ বকগুলো গন্ডার প্রজাতির। এখন এটা তো আমরা বাংলাতে পড়লাম, আমরা একটু ইংরেজিতেও একটু করে শিখবো। তাহলে আমরা একটু এটা মুছে পাশে ইংরেজিটা লিখি। কিংডমের উপরে কিছু থাকলে বা নিচে কিছু থাকলে তখন আমরা অন্য কিছু পড়ব। আপাতত কিংডম দিয়ে আমরা পড়ি, পর্ব দিয়ে ফাইলাম, শ্রেণী দিয়ে ক্লাস, তারপর বর্গ দিয়ে অর্ডার, গোত্র দিয়ে ফ্যামিলি, গণ দিয়ে জেনাস, স্পেসিস। এখন আমি তো তোমাকে বাংলাটা মুখস্থ করার জন্য একটা ছন্দ লিখে দিলাম, এবার আমি ইংরেজিটা লেখার জন্য একটা ছন্দ লিখে দিই। সেটা হচ্ছে, এটা হবে হচ্ছে তোমার ফাইলাম অর ডিভিশন। যখন আমরা বিভাগ লিখবো তখন ডিভিশন লিখবো, যখন পর্ব লিখবো তখন ফাইলাম লিখবো। তো এটা
না, এটা ছন্দ লেখার দরকার নেই, এটা আপাতত তুমি জাস্ট এটা মনে রাখতে পারলে বাকিটা এমনি মনে রাখবা। যেমন ক্লাস, শ্রেণী, এটা তো তোমরা সবাই জানো। বর্গ, অর্ডার, গোত্র বলতে ফ্যামিলিকে বোঝাই, জেনাস বলতে গণ বোঝাই, স্পিসিস বলতে প্রজাতি বোঝাই। আর আমাদের তো এইচএসসি পরীক্ষায় ইংরেজিটা দরকার নেই, আমাদের বাংলাটা দরকার। সিরিয়ালি কীভাবে মনে রাখবা এটা লিখে দিছি। বাট এখন আমি যদি বলি আমি কীভাবে মনে রাখি, আমার তো কিংডমটা মনে থাকে, কিংডম মনে থাকে। এরপর আমি মুখস্থ করে এভাবে PCO, তারপর FGS, জাস্ট PCO FGS, PCO FGS, PCO FGS, এভাবে মূলত আমি মুখস্থ করি। তো এটা ছিল আমাদের শ্রেণীবিন্যাসের ধাপের মূলত কীভাবে ভাগ করি। এখন এখান থেকে কিছু আমাদের তথ্য আমাদের খাতায় লিখতে হবে। আমরা যারা সাধারণ গণিত করি, জেনারেল ম্যাথ করি, তখন সেট উপসেট নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করি। আর তোমরা পড়ো, আমি তো ম্যাথ পড়ে না, আমি বায়োলজি পড়ি। তো এখানে এটা যদি একটা সেট হয় তার উপসেট হবে এটা, আবার এটা যদি একটা সেট হয় এটার উপসেট হবে এটা। অর্থাৎ নিচের যে জিনিসটা থাকবে সেটা হবে তার উপরের উপসেট। অর্থাৎ রাজ্যের উপসেট তার বিভাগ, শ্রেণীর উপসেট তার বর্গটা, বর্গের উপসেট গোত্র। তাহলে তুমি লিখতে পারো উপর থেকে নিচে গেলে উপসেট হয়। বা আমি যদি কয়েকটা লিখি কিভাবে, সেটা হবে রাজ্যের উপসেট কি বিভাগ, এরপর বিভাগের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, বর্গের উপসেট গোত্র, গোত্রের উপসেট ঘন, ঘনের উপসেট প্রজাতি। এভাবে আমাদের মুখস্থ রাখতে হবে। এর পাশাপাশি আরও দুইটা তথ্য আমাদের এখান থেকে পড়তে হবে। সেটা হলো, আমি যখন কিংডম বা রাজ্য এনিমেলে নিয়ে কথা বলি তখন কিন্তু পৃথিবীর সব প্রাণীকে মোটামুটি আমরা বুঝাই। কিন্তু যখন আমি প্রজাতিতে চলে আসি, হোমোসেপিয়ান্সে চলে আসি, তখন কিন্তু শুধু মানুষকে বুঝাই। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করি যে উপরের যে এগুলোকে বলা হয়, প্রত্যেকটা একককে বলা হয় ট্যাক্সন, আর এখান থেকেই আসছিল আসলে ট্যাক্সোনমি, যা শ্রেণীবিন্যাস বিদ্যা। প্রত্যেকটা একককে বলা হয় ট্যাক্সন। আর একটা প্রশ্ন, যে সর্বশেষ ট্যাক্সন কোনটা, সর্বশেষ একক কোনটা? আনসার হবে প্রজাতি। তাহলে এটা আমাদের পরীক্ষায় আসে, সর্বশেষ ধাপ। এখন যদি বলি তোমাকে, বাঘ আর আমি দুইটাই কিন্তু প্রাণী, কিন্তু যখন আমাদের কিংডম নিয়ে আলোচনা হয়, কিংডমে আমরা কী নিয়ে আলোচনা করি? আমাদের নিউক্লিয়াস সুগঠিত কিনা, আমাদের ভ্রূণ সৃষ্টি হয় কিনা, আমরা মায়ের বুকের দুধ পান করি কিনা। তো খুব অল্প বৈশিষ্ট্য নিয়ে আসলে এখানে আলোচনা করা হয়। বাট নিচের দিকে যত যেতে থাকে বৈশিষ্ট্য পার্থক্যগুলো আমি আরও বিস্তারিত হয়। ধরো এখানে আমার 8টা বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করলাম, এখানে গিয়ে সেটা 50টা বৈশিষ্ট্য হয়ে গেল। তবে তার উল্টাটা কি ছিল, এখানে অনেকগুলো প্রাণী, এখানে বাঘ, সিংহ, মাছ, মাংস সবই ছিল। মাছ মাংস না, মাছ মুরগি সব ছিল। মুরগি তো পাখির মধ্যে পড়ে, এটা অ্যানিমেলের মধ্যে। বাট যখন নিচের দিকে আসবো তত আমি ওর সাথে ডিভাইড হয়ে যাব, ওর থেকে আলাদা হয়ে যাব, এবং আলাদা হতে হতে প্রজাতিতে এসে আমি হয়ে যাব একজন হোমোসেপিয়ান্স। আমার আগে থাকবে হোমো, তখন দেখা যাবে কি আমার সাথে কিছু মিল আছে। যেমন আমাদের যে গোত্র আছে, ফ্যামিলিতে আছে, এই ফ্যামিলিতে কিন্তু আমাদের সাথে বানর, শিম্পাঞ্জিগুলো থাকে। কিন্তু যখনই আমি গৌণতে চলে আসি তখন বানর আর শিম্পাঞ্জি আমার সাথে মিলে না, তখন আমার আলাদা হয়ে যায়। বাট গোত্র বা ফ্যামিলিতে গিয়ে বানর, শিম্পাঞ্জি আমরা সবাই কি একসাথে থাকি। তাহলে তোমরা এখানে 1-2টা লাইন সুন্দর করে লিখবা। সেটা হচ্ছে, উপর থেকে নিচে গেলে বৈশিষ্ট্য বাড়ে বা বৃদ্ধি পায়,
2 সদস্য সংখ্যা হ্রাস পায়। এখন যদি উল্টা কথাটা বলি, নিচ থেকে উপরে গেলে বৈশিষ্ট্য কমে, সদস্য বাড়ে। এই দুইটা আমরা জানবো। এতটুকু পর্যন্ত তোমরা একটু লিখে নাও বা একটু অ্যাসেস নিয়ে নাও বা ভিডিওটা পজ করে একটু লিখে নাও। একটা অ্যাসেস নিয়ে নাও, আমি মুছে ফেলি। আচ্ছা, আশা করি অ্যাসেস নিছো। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে নেস্টেড হায়ারার্কি। এটা কি? এটা হচ্ছে যে স্তরে স্তরে শ্রেণীবিন্যাসকে বোঝে। আমরা রাজ্য থেকে পর্বে আসলাম, পর্ব থেকে নিচে আর শ্রেণীতে আসলাম। তো স্তরে স্তরে আমি এই জিনিসগুলো পড়তেছি। সহজে একটা যদি এক্সাম্পল দিই, আমরা যদি চিন্তা করি একটা আমাদের আশেপাশে যে থানাগুলো আছে, পুলিশের থানা, দেখা যায় এখানে অনেকগুলো কনস্টেবল থাকে। এরা একটা ইন্সপেক্টরের সাথে কন্ট্রোল আন্ডারে কাজ করে, আবার অনেকগুলো ইন্সপেক্টর তাদের বসের আন্ডারে কাজ করে, আবার তাদের বসরা সবাই মিলে একটা বসের আন্ডারে কাজ করে। এভাবে স্তরে 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 উপরের দিকে উঠতে উঠতে হয়তো এই যে পুলিশ মহাপরিচালক পর্যন্ত যায়। তো আমি যদি তোমাদের বলি এটা কি, স্তরে স্তরে শ্রেণীবিন্যাস পদ্ধতি। এখানে নেস্টেড শব্দটা কি? নেস্টেড শব্দটা বলতে আসলে এটা জালকে বলতে পারে। আমরা তো জানি নেস্ট শব্দের অর্থ কি, পাখির বাসা। ঠিক তেমনি আমি যখন এটাকে নিচের দিকে নামতে থাকবো তখন মনে হবে যেন এটা একটা জালের মতো। কিভাবে? আমি যদি তোমাকে সিম্পলি বুঝাই, ধরো আমাদের একটা রাজ্য আছে, এই রাজ্যের আন্ডারে মনে করো 3টা পর্ব আছে। তাহলে পর্ব 1, পর্ব 2, পর্ব 3। এখন মনে করো এই 2 নম্বর পর্বে, 1 নম্বর পর্বে মনে করো অনেকগুলো শ্রেণী আছে, শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3, শ্রেণী 4, শ্রেণী 5। এবার পর্ব 2-এ মনে করো অনেকগুলো শ্রেণী আছে, পর্ব 3-এ মনে করো অনেকগুলো শ্রেণী আছে। আবার একটা শ্রেণীর মধ্যে আছে আবার কি বর্গ। তো মনে করো শ্রেণীর মধ্যে 1 নম্বর বর্গ আছে, 2 নম্বর বর্গ আছে, 3 নম্বর বর্গ আছে, 4 নম্বর। এই যে নিচের দিকে যত নামতে থাকবা তখন এটা মনে হবে যেন একটা জালের মতো স্তর। তো এটাকে বলা হয় কি, নেস্টেড হায়ারার্কি, স্তরে স্তরে শ্রেণীবিন্যাস। আমরা আগেই পড়ছিলাম এই যে এটা যদি একটা সেট হয় তার উপসেট হচ্ছে এগুলো। তো এটাই হচ্ছে আসলে স্তরে স্তরে শ্রেণীবিন্যাস পদ্ধতি। এখন এই স্তরে স্তরে শ্রেণীবিন্যাস পদ্ধতিতে যদি আমরা আমাদের মানুষকে করি, তখন আমরা আলটিমেটলি আমাদের বৈজ্ঞানিক নামটা হয় হচ্ছে হোমোসেপিয়েন্স। তো আমাদের জন্য এটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না যে মানুষের শ্রেণীবিন্যাস পদ্ধতিটা, এটা আমরা তাও একটু দেখে নিব এবং বেসিকটা আলোচনা করব। বইয়ে তো সবই আছে, একটু বেসিকটা আলোচনা করব। আমরা হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাসটা করব। শুরুতে আমরা জানি আমরা সবাই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে মানুষ হচ্ছে রাজ্য অ্যানিমেলিয়া। কেন অ্যানিমেলিয়া? আমাদের অ্যানিমেলিয়ার প্রথম বৈশিষ্ট্য ছিল, আমরা যখন লিখছিলাম, এটা হচ্ছে সুকেন্দ্রিক নিউক্লিয়াস বিশিষ্ট বা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বা নিউক্লিয়াসটা সুগঠিত। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি কি, সুকেন্দ্রিক নিউক্লিয়াস বিশিষ্ট বা সুকেন্দ্রিক
হুশ। 2 নাম্বার, আমাদের বলছিলাম আমরা কিন্তু এখানে একটা কথা বলছিলাম, টিস্যুতন্ত্র নিয়ে যখন আলোচনা করবে যদি জিজ্ঞেস করা হয় উন্নত টিস্যুতন্ত্র তখন আনসার দিবা প্লান্টি, আর যদি জিজ্ঞেস করা হয় জটিল টিস্যুতন্ত্র তখন কিন্তু আনসার দিবা এনিমেলিয়া। তাহলে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, জটিল টিস্যু তন্ত্র আরও অনেক, আমরা যেমন হচ্ছে তোমাদের বইয়ে কি লিখছে পরভুজি এবং বহুকোষী, আমরা তো অবশ্যই বহুকোষী এবং পরভুজি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যে অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তার কিছু বৈশিষ্ট্য। এরপর আমরা যদি আমাদের পর্ব কল্পনা করি, আমাদের পর্ব বা যদি আমরা ফাইলামটা কল্পনা করি তখন আমাদের বলা হয় কর্ডাটা। এখন এখানে একটু কিছু বেসিক বোঝার আছে, সেটা হচ্ছে কর্ড আটা। এই কর্ড শব্দের অর্থ কি, আটা শব্দের অর্থ কি? কর্ড শব্দের অর্থ মনে রাখবা তন্তু, আর আটা শব্দের অর্থ বহন করা। আমাদের যদি পর্বত দিকে দেখি আমরা হচ্ছে একটা তন্তু বহন করি। আচ্ছা, এখন তুমি জিজ্ঞেস করবা যে কীভাবে তন্তু, আমার তো এখন এখানে স্মার্ট টিভি নেই তাই আমি সরাসরি ছবি দেখাইতে পারতেছি না, বাট তোমাকে আমি কিছুটা অনুভব করানোর চেষ্টা করব। তোর এটা আমার একটা মাথা, এই মাথার মধ্যে হচ্ছে কি ব্রেইন আছে, এর মাথার মধ্যে কি আছে, এরকম একটা ব্রেইন আছে। এটা হচ্ছে আমার মাথার খুলিটা, এটা আমার মাথার খুলি। এই যে এখানে হচ্ছে ধরো এটা আমার, এটা সুন্দর করে আঁকি, এটা আমার কপাল, এটা এখানে চোখ, নাক, এটা হচ্ছে আমার বড় করো, অনেক বড় করে এটা হচ্ছে আমাদের মাথাটা, ঠিক আছে। এখন মাথা যখন হয় এই ব্রেইনটা এক সময় গিয়ে এরকম সুতার মতো কর্ড হয়ে যায়, কর্ড বলতে রশি। তাহলে এখন বলছে ভাইয়া রশি তো বুঝলাম, তাহলে এই রশিটা থাকে কোথায়? এই রশিটা থাকে হচ্ছে আমরা যদি পেছনের দিকে হাত দিই, মেরুদণ্ড বলে একটা নাম শুনছি। এই মেরুদণ্ডগুলো আসলে হাড্ডিকে বুঝে, পিছনে অতগুলো এরকম হাড্ডি, চাকতির মতো হাড্ডি আছে। আমরা যদি তোমাকে একটি স্ক্রিনে দেখাই, এই যে দেখো এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, এটা হচ্ছে মেরুদণ্ডের হাড্ডি। এই মেরুদণ্ড হাড্ডিগুলো একসময় হচ্ছে কীরকম হয়ে যায়, এভাবে আংটির মতো হয়ে যায়। এই যে দেখো ভিতরে আঙুল ঢোকানো যাবে। তো যখন আমি এদেরকে একটা সিঙ্গেলি দেখতেছি তখন দেখতেছি হচ্ছে এখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে, ঠিক আছে, এখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে। তো যখন অনেকগুলো আমি একসাথে রাখবো তখন চিন্তা করো কীরকম একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে, অর্থাৎ এরকম একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। মেরুদণ্ডটা যদি কল্পনা করো সবগুলো মানে একসাথে রাখবো, একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। তো এর ভেতর দিয়ে আমাদের যে ব্রেইন একসাথে হয়ে নার্ভগুলো নিচের দিকে নেমে যায়। তো এটাকে আমরা বলি স্পাইনাল কর্ড, এটাকে আমরা বলি স্পাইনাল কর্ড। স্পাইন শব্দের অর্থ আমাদের মেরুদণ্ডকে বোঝায়। তো মেরুদণ্ডের ভেতর দিয়ে যে কর্ডটা থাকে সেটাকে বলা হয় স্পাইনাল কর্ড। এখন কর্ডটা যারা পড়ব তাদের জীবনের কোনো না কোনো এক সময় নটোকর্ড নামক একটি বস্তু বিদ্যমান থাকবে। আমরা একটু লিখি, প্রথমত আমরা লিখব যে পর্ব কেউ যদি ফাইলাম বা কেউ যদি কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত হয় তার বৈশিষ্ট্য কী হবে? তার বৈশিষ্ট্য হবে তার জীবনের কোনো না কোনো পর্যায়ে নটোকর্ড নামক একটি বস্তু থাকবে। তাহলে জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড
থাকে। এখন নটোকট থাকে বলে তাকে কর্ডাটা বলে, বাট আমরা হচ্ছে কর্ডাটা পরের প্রাণী প্লাস আমরা মেরুদণ্ডী। আমাদের ক্ষেত্রে এই যে নটোকটটা এটা হচ্ছে পরিণত অবস্থায় মেরুদণ্ডে পরিণত হয়। কিসে পরিণত হয়? মেরুদণ্ডে পরিণত হয়, মেরুদণ্ডে পরিণত হয়। আমি একটু তোমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি তখন মনে করো এটা আমাদের ব্রেন। ব্রেনের এটার নাম হচ্ছে কি, এটা যখন একটু লম্বা হয়ে এরকম কর্ডের মতো হয় এটাকে আমরা বলি স্পাইনাল কর্ড। এটা এখানে শোয়া অবস্থায় আঁকছি কারণ আমরা যখন একদম ভ্রূণ অবস্থায় থাকি তখন আমাদের এইভাবেই, আসলে আমরা তো দাঁড়ানো অবস্থায় থাকি না, আমরা শোয়া অবস্থায় থাকি। তা আমি শোয়ানো অবস্থায় লিখলাম কারণ আমি ছোটোবেলায় তো শোয়ানো অবস্থায়ই ছিলাম। ঠিক তারপর এই নিচেই হচ্ছে এরকম একটা ফাঁফা বস্তুর মতো থাকে, ফাঁফা বস্তুর মতো থাকে, এটাকেই বলা হয় নটোকট। এবং বয়স যখন বাড়ে আমাদের কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এটা অদৃশ্য হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, তারা মেরুদণ্ডী প্রাণী না। কিন্তু আমাদের যারা মানুষ আছি, এই মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে কি করে, এই ফাঁফা নালীটা, ধরো এটা একটা স্পাইনাল কর্ড, ধরো এই নীল কালারটা হচ্ছে স্পাইনাল কর্ড আর তার নিচে আসে হচ্ছে নটোকটটা। যখন বয়স বাড়ে তখন এই নটোকটটা আস্তে 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 এখান থেকে কি করে, আমি এটা আমার মনে করে হাড়টা হচ্ছে নটোকট, এটা নটোকট ছিল, তারপরে স্পাইনাল কর্ড ছিল, আস্তে 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 এটা হচ্ছে নটোকটটা এক সময় গিয়ে এই স্পাইনাল কর্ডকে সব চারপাশ দিয়ে ঘিরে ফেলে কীরকম হয়, আমি যখন দাঁড়াইছি আমার হাড্ডিটা আছে তার ভেতর দিয়ে আসে হচ্ছে কি আমাদের স্পাইনাল কর্ডটা আছে, যেটাকে আমরা স্পাইনাল রজ্জু বা স্নায়ুরজ্জু নামেও চিনি। অর্থাৎ এইটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে স্নায়ু, এটার নাম তো ব্রেইন, এটার নাম হচ্ছে কি স্নায়ু রজ্জু। এই স্নায়ু রজ্জুকে হচ্ছে যখন বয়স বাড়ে আস্তে আস্তে আমরা পরিণত হই, তখন এই নটোকটটা একে ঘিরে এরকম হাড্ডি বা কঙ্কাল তৈরি করে, এবং তখন আমরা হয়ে যাই কোন ধরনের প্রাণী, আমরা হয়ে যাই মেরুদণ্ডী প্রাণী। তাহলে আমাদের কিন্তু রাজ্য অ্যানিমেলিয়া সম্পর্কে পড়লাম, এরপর আমরা পর্ব কর্ডাটা নিয়েও আলোচনা করছি, যে কর্ডাটা বলতে কি বোঝে, যারা তন্তু বলতে আসলে এই যে স্পাইনাল রজ্জু, এটাকেও তন্তুও বলতে পারো তুমি, বা লিখতে পারো কর্ড শব্দের অর্থ হচ্ছে শক্ত কোনো রশির মতো জিনিস, আটা শব্দের অর্থ বহন করা। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কর্ডাটা পর্ব বলতে কি বোঝায়, তুমি উত্তর দিবা যাদের জীবনের কোনো না কোনো এক পর্যায়ে নটোকট থাকবে, অথবা যাদের কোনো না কোনো এক পর্যায়ে নটোকট থাকবে কিন্তু পরিণত অবস্থায় এই নটোকটটা মেরুদণ্ডে পরিণত হবে। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে একটা এক্সাম্পল দাও তো যার নটোকটটা মেরুদণ্ডে পরিণত হয়, তুমি এক্সাম্পল দিবা আমরা মানুষরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এরপর আমাদের রাজ্য পর্ব যাওয়ার পর আমরা আসবো এখন শ্রেণীতে। শ্রেণী বা ক্লাস। আমরা এখন হচ্ছে ক্লাসে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ ম্যামেলিয়া। এই ম্যামেলিয়া আসলে বলতে বোঝাবো যাদের, আমি কি বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি হচ্ছে আমরা যখন প্রাণী বলতেছি, তো প্রাণী বলার সময় কিন্তু কি করতেছি, সব প্রাণীকে বললাম, প্রাণীর পর কটাটা চলে আসছি। এখন ধরো প্রাণীর সাথে আমি যদি এখন বলি একটা টিকটিকিরও সাপেরও মেরুদণ্ড আছে, এমন একটা প্রাণী চিন্তা করো যার মেরুদণ্ড নাই, তো সে কিন্তু আমার সাথে রাজ্য অ্যানিমেলাতে ছিল, যখনই সে আমার সাথে পর্বে আসলো তার আর আমার পার্থক্য দেখা দিল, সে চলে গেল অমেরুদণ্ডিতে, আমি চলে গেলাম মেরুদণ্ডিতে। এরপর আমি আসলাম ম্যামেলিয়াতে। যেমন পাখিটা মনে করো, পাখি কি তার মায়ের দুধ খেতে পারে? আনসার দিবা নো, সে পারে না। তাহলে সে কি আমার সাথে ম্যামেলিয়াতে থাকবে? থাকবে না। এই যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ওর সাথে আমি
রাজ্য এনিমেলিয়াতে ছিলাম, তার সাথে আমি পর্বতে ছিলাম, বাট এখানে এসে তার সাথে আমি আলাদা হয়ে যাচ্ছি, এটাকেই নেস্টেড হায়ারার্কি বলে। তাহলে ম্যামেলিয়া কারা? যারা হচ্ছে যারা মায়ের দুগ্ধ পান করে এবং যাদের হচ্ছে তোমার চুল বা লোম বিদ্যমান, বা বাচ্চাকে বাচ্চাকে বুকের দুধ পান করায় এবং গায়ে লোম বা চুল আছে। এটা হচ্ছে ম্যামেলিয়া পর্বের বৈশিষ্ট্য। এরপর আমরা আসবো হচ্ছে গোত্র, বা না, আমরা আসবো বর্গ বা অর্ডার। এইটা লিখলে আমরা বলবো হচ্ছে প্রাইমেট। এখন তুমি চিন্তা করো, গরু গরু আমার সাথে এনিমেলেতেও ছিল, গরুর মেরুদণ্ড আছে, গরুও বুকের দুধ পালন করে, কিন্তু গরু কি কোনো কিছু হাত দিয়ে আঁকড়ে ধরতে পারে? পারে না। তাহলে গরু আমার সাথে শ্রেণী পর্যন্ত একসাথে আসলো, এরপর আর আসতে পারলো না, সে চলে গেল অন্য একটা বর্গে, আমি চলে আসলাম অন্য একটা বর্গে। প্রাইমেট বলতে বোঝায় যারা হাত দ্বারা বস্তু আঁকড়ে ধরে পারে, যারা হচ্ছে তোমার হাত দ্বারা বস্তু আঁকড়ে ধরতে পারে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত। এটা তো তোমরা অবশ্যই জানো, ঘ্রাণ অবস্থা মানে আমি নাক দিয়ে যতটুকু না বুঝতে পারবো, আমি দৃষ্টি দিয়ে ততটুকু বেশি বুঝতে পারবো। তো এটাই ছিল হচ্ছে প্রাইমেট। এখন আমরা যাব হচ্ছে তোমার গোত্র বা ফ্যামিলি। এটা আমাকে একটু মজা করে পড়াইতে ইচ্ছা করে। কেন? আমরা যখন পড়াশোনা করি না, তখন আমাদের আব্বা আম্মু বলে হচ্ছে কি, তুই বানরের মতো হইছস। তো আমাদের ফ্যামিলি থেকে আমাদেরকে অপমান করা হয় যে আমরা বানরের মতো হয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের গোত্রের ক্ষেত্রে আসলে আমরা কার সাথে দেখতে, আমরা গরিলা, শিম্পাঞ্জি, বানরের সাথে সাদৃশ্য আছে বলে আমাদের। তাহলে এটা কি? হোমোনিডা। আর মনে রাখবা, যদি নর্মালি হয় আর কি, যে গোত্র বা ফ্যামিলির ক্ষেত্রে অবশ্যই তার পেছনে ইডা যুক্তটা হয়, আই ডি এ ই, নর্মালি এটা হয়। এই তিনটা তো মুখস্থ করতেছো। ধরো অ্যানিমেলিয়া, তারপর ছিল হচ্ছে কর্ডাটা, ম্যামেলিয়া, প্রাইমেট, বাকিগুলো মুখস্থ করা লাগে না, কারণ আমরা জানি আমরা হোমোসেপিয়ান্স। এখানে হোমো দিয়ে গণ বোঝাই, সেপিয়ান্স দিয়ে প্রজাতি বোঝাই। এখন গণের সাথে যদি আমি ইডা যুক্ত করে দিই, তখন এটা হয়ে যায় ফ্যামিলি। তাহলে ফ্যামিলি বা হোমোনিডা কেন বলা হয়? কারণ গরিলা, শিম্পাঞ্জি, বানর, সাদৃশ্য আছে বলে আমাদেরকে বলা হয় হচ্ছে হোমোনিডার ক্ষেত্রে। আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। এরপর আমরা ঘনতে যাব এবং প্রজাতি যাব। তার আগে আমার মনে হয় একটু করে মুছতে হবে, আমার ডাস্টারটা নিচে পড়ে গেছে। এটা দিয়ে মুছি।
এখন আমরা পড়ব ঘন বা জেনাস। এটা তো আমরা জানি, আমরা সবাই হোমো বলে পরিচিত। অ্যান্ড লাস্ট ওয়ান প্রজাতি। এটাতে আমরা কি লিখব? স্পেসিস। এটা কি হবে? হোমো সেপিয়েন্স। এখন আমরা পড়ব আমরা কেন হোমো গণের অন্তর্ভুক্ত। কারণ আমাদের দেহ অনুপাতে মস্তিষ্কের আকার বড়। এখন বলবে আপনি কি পাগল যে আপনার মাথা কি আপনার দেহ থেকে বড়? আসলে এভাবে কল্পনা করে না, এটা হচ্ছে দেহের অনুপাতে। অর্থাৎ আমি যদি বলি একটা 5 কেজি, ধর আমি 2টা বালতি নিলাম, এখানে যতগুলো শরবত ছিল, ধরো এখানে 100 মিলিলিটার শরবত ছিল, আমি 5 জনকে দিলাম, তাহলে আনসার হবে কত? 1/20 করে। এখানে হচ্ছে 1000 ছিল, আমি দিলাম কয়জনকে দিব? আমি 50 জনকে দিব, তাও আনসার কত? 20। দেখো, বস্তু ছোট বড় হচ্ছে কথা না, অনুপাতটা হচ্ছে কথা। আমার দৈর্ঘ্য বস্তুর সাথে অনুপাত। আমার হাতটা অনেক লম্বা কিন্তু তার প্রস্থটা কিন্তু ছোট, আবার আমার পাটা অনেক লম্বা কিন্তু তার প্রস্থটা কিন্তু ছোট। তো এইভাবে বলা হয় হচ্ছে কি দেহের অনুপাতে মস্তিষ্কের আকারটা বড়। দেহের অনুপাতে মস্তিষ্কের আকার বড়। তোমরা যদি একটু কষ্ট করে 12 নম্বর চ্যাপ্টারে গিয়ে জীবের বংশগতি চ্যাপ্টারের ফার্স্টের যে ছবিটা দেখো, তখন কিন্তু কিছু বোনসের ছবি দেখতে পাবো। ওখানে দেখবা গরিলা, শিম্পাঞ্জি, বানরের মাথার কিছু ছবি দেওয়া আছে আর কি। এরপরে স্পেসিসের মধ্যে আসলে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য বলতে পারি। যেমন আমাদের লিখছে হচ্ছে চড়া, আচ্ছা এটা না, আরেকটা হচ্ছে কি দুই পায়ে চলাচল করতে পারে। এটার কারণে আমরা এগুলো আসলে সিকিউর জন্য লাগবে না, এমসিকিউর জন্য, বাট যদি বোর্ড কোয়েশ্চেন কোডিং করতে চাই হয়তো এটা দিতে পারে। নর্মালি আমি যতগুলো বোর্ড কোয়েশ্চেন দেখছি এটা কখনো সিকিউতে দেয় না, এটা এমসিকিউর জন্য পড়বা, এতটুকুই। প্রজাতি হচ্ছে কি হোমো সেপিয়েন্স। এটা কেন আমাদের বই লেখা আছে হচ্ছে চওড়া, এবং এই যে আমাদের চওড়া এবং খাড়া কপাল, তারপর মস্তিষ্কে কি বলবো, এটাকে হাড্ডিকে তোমরা কি বলবো? হাড্ডি, অস্থি, মস্তিষ্কের অস্থি অন্য হোমো গোত্রের গণের পাতলা, গমের চেয়ে পাতলা, গণের চেয়ে পাতলা, এবং আমরা বুদ্ধির দিক থেকে উন্নত, বৃদ্ধিক ভাবে উন্নত। তো আমরা এতটুকু পড়লাম যে কিভাবে আমরা মানুষকে নেস্টেড হায়ারার্কির মতো করে সুন্দর করে গুছাই লিখতে পারি। এটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না, আমরা সিকিউর জন্য পরে যে ক্যারোলাস লিনিয়াসের নামকরণের যে নিয়ম কারণ আছে ওটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট ওইটা পরে আমাদের এই ক্লাসটা শেষ করব, তারপর আরেকটা ক্লাসে আমরা বৈজ্ঞানিক নামের শর্টকাট নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু লিখে ফেলো, আমি মুছে দিব, তাই একটু লিখে ফেলো, বাইসেস নিয়ে নাও, পজ করো, আবার পজ করে খেতে চলে যায় না। এখন আমরা হচ্ছে
নামকরণ, অর্থাৎ একটা জীবের নামকরণ কীভাবে করতে হয় তা নিয়ে দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ কেন বলা হয়? কারণ আমাদের যে এই নামকরণ পদ্ধতিতে একটা প্রজাতির নামের দুইটা করে পদ থাকে। বাট শুধু কি দ্বিপদ নামকরণ পদ্ধতি আছে? না, ত্রিপদ নামকরণ পদ্ধতি আছে। এটা তোমরা যখন কলেজে যাবা, ভাইয়ার কাছে পড়বা, তখন তোমাদের পড়াবো। আপাতত আমরা দ্বিপদ নামকরণ পদ্ধতিটা পড়ি। তবে এই নামকরণ তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এটা সমান কত সেন্টিমিটার, তুমি একটা স্কেল নিবা, মাপার পর বলবা যে এটা এত সেন্টিমিটার। তো আমি যদি বলি যে না এটা 1 মিটার, তুমি আমার সাথে কি করবা? তর্কে লেগে যাবা যে কি ভাই আপনি 1 মিটার কোত্থেকে বলেন। আমি বলছিলাম না আমি 1 মিটার বলবো। তুমি বলছো না হবে না। আমি তখন তোমাকে জিজ্ঞেস করবো আচ্ছা তাহলে তুমি যে আমাকে 1 মিটার বলতেছো এটা কীভাবে বলতেছো? তখন তোমরা আনসার দিবা যে ভাইয়া এটা তো পৃথিবীতে সব মানুষ ইউজ করে, তাই কোনো একটা সংস্থা বা কোনো একটা মানুষ বা কেউ বা কারা বা একটা গুচ্ছ বা একটা একগুচ্ছ ব্যক্তিরা ঠিক করে দিছে হচ্ছে কি এতটুকু সমান 1 মিটার। যেমন ধরে দিলাম আমরা আমি নতুন কিছু আবিষ্কার করলাম, ধরো এটার মাপকে আমি বললাম হচ্ছে এক লাঠি। না, 1 লাঠি বললে তো হবে না, কিছু একটা নাম দিয়ে দাও। এখন পুরা বাংলা পৃথিবীতে তখন এতটুকু মাপকে আমরা ধরো আমার নাম বললাম, এতটুকু মাপকে ফাহিম বলে পরিচালনা করব। তাহলে পৃথিবীতে এতটুকু, যেমন এটা 1 ফাহিম, 2 ফাহিম, 3 ফাহিম, 4 ফাহিম, এভাবে তো হবে, তাই না? তো পৃথিবীতে 1 মিটারটা আসলে প্রচলন হয়েছে কীভাবে? একটা জাদুঘর আছে, তোমরা ক্লাস 6-7 পড়ছিলা, কোনো একটা জাদুঘরে একটা লাঠিকে 1 মিটার কল্পনা করে বা ওই লাঠির দৈর্ঘ্যকে 1 মিটার কল্পনা করে সম্পূর্ণ পৃথিবীতে আমরা 1 মিটারটা ইউজ করি। এখন যদি এটা না হইতো তাহলে কি হইতো? এই যে বললাম আমি এটাকে 1 মিটার বলবো, আরেকজন এসে বলবে যে না এটা 5 মিটার, আরেকজন এসে বলবে না এটা 10 মিটার, বলে সমস্যা কি? তো এই জিনিসটা যাতে কনফ্লিক্ট না হয়, একটার সাথে একজন বলবে একরকম, ও বলবে আর একরকম, এরা যাতে না হয়, পুরো পৃথিবীব্যাপী একটা সিস্টেম হচ্ছে কি একটা সংস্থা এগুলো ঠিক করে দেয় যে এটা এমন, এটা এমন। ঠিক তেমনি তুমি একটা নতুন প্রজাতি আবিষ্কার করছো, সেম প্রজাতি আমি হয়তো ইন্ডিয়াতে বসে আবিষ্কার করলাম, আমি একটা নাম দিলাম, তুমি একটা নাম দিলা, তাহলে তার হইল না। তাহলে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচালনা হবে বস্তুটা। তো পুরা পৃথিবীতে যাতে একটা নামে আমি একটা জীবকে চিনি, তাই কিছু সংস্থা এইগুলো ঠিক করে দেয়। তো এরকম 2টা সংস্থার নাম আমাদের জানতে হবে, আইসি ইন্টারন্যাশনাল কোড অফ ICBN, ICZN। এগুলো তোমরা অবশ্যই, আমার এখানে লিখতে হবে না, তোমরা বই থেকেই এগুলোর পূর্ণরূপটা দেখে নিবা যে ইন্টারন্যাশনাল কোড অফ বায়োলজিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তবে এতটুকু মনে রাখবা, নোমেনক্লেচার শব্দের অর্থ কি? নোমেনক্লেচার শব্দের অর্থ হচ্ছে নামকরণ, কোনো কিছুর নামকরণকে বলা হয় নোমেনক্লেচার। এটা যে শুধুমাত্র বায়োলজিতে পাবে এমন না, এটা আরও জৈব যোগে নামকরণ হয় নোমেনক্লেচার। তো এটা একটা, যেমন জৈব যোগে বা রসায়নের সব কিছু ঠিক করে দেওয়া হচ্ছে IUPAC, তোমরা নামটা তো শুনছো, ইন্টারন্যাশনাল ইউনিট অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এরকম একটা পূর্ণরূপ হবে। বাট এই যে ঠিক একইভাবে বোটানিক্যাল নোমেনক্লেচারটা হচ্ছে যারা উদ্ভিদের নামগুলো ঠিক করে দেয়। তো আমরা ঠিক ওদের নাম অনুসারে কিছু নাম পড়ব। এখন এই যে নামগুলো নিয়ম করছি, 8টা নিয়মের মধ্যে দিয়ে আমাকে নামগুলো কোন একটা জীবের নতুন নাম রাখতে হবে। তো এইগুলো আমাদের যে ক্যারোলাস লিনিয়াস ছিল, ওনার একটা বই ছিল, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তার একটা বই, সেটা হচ্ছে স্পেসিস প্লান্টারাম, স্পেসিস প্লান্টেরাম। এই বইয়ে এই নিয়মগুলো তিনি উল্লেখ করেন। তিনি এখানে হচ্ছে গণ এবং প্রজাতির সংজ্ঞাগুলো দেন। তাহলে প্রজাতির সংজ্ঞাটা আমাদের করতে হবে। প্রজাতির সংজ্ঞাটা একটু বই তোমরা পড়ে নাও, যে যারা নিজের হুবহু
অনুরূপ সৃষ্টি করতে পারে, মানে এটা আমি সংজ্ঞাটা লিখে দিব। প্রজাতির সংজ্ঞাটা আপাতত হচ্ছে যে তোমরা এতটুকু শোনো যে আমি যে দ্বিপদ নামকরণের পদ্ধতি এগুলো কোত্থেকে নিয়ে আসছি, এটা কে দিছে, এটা হচ্ছে কেরালাস লিনিয়াস, তার এই বইটা দিছে। ওনার বইয়ের নামকরণে আমরা টোটাল 8টা ধাপ বলি। আমি জাস্ট মুখে বলতেছি, তোমাদের বইয়ে এগুলো ধাপগুলো আছে, তোমরা চেষ্টা করবা বইয়ের ধাপগুলো একটু মুখস্থ করে ফেলার। মুখস্থ না, কয়েকবার পড়লে তোমরা নিজেরা লিখতে পারবা। বাট কীভাবে সিকিউতে আনসার করবা, যেমন আমাদের 1 নাম্বার পয়েন্টে একরকম একটা জীব নিয়ে আলোচনা করছে, 2 নাম্বার পয়েন্টে দেখা গেল অন্য একটা জীব নিয়ে আলোচনা করছে। তোমরা যখন পরীক্ষায় যাবা তখন তোমাকে একটা জীবের নামকরণ দেখাইতে বলবে, হয়তো বলতে পারে ইস্টের নামকরণ দেখাও, হয়তো বলতে পারে তোমাকে শাপলার নামকরণ দেখাও। তুমি কিন্তু সব জায়গায় তখন শাপলার উদাহরণ দিয়ে আসবা। প্রথম নাম্বারে যেমন আছে হচ্ছে কি বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় হইতে হবে, অথবা ইংরেজি ভাষায় হইলেও সেটা ল্যাটিনের মতো হইতে হবে। তো এটার মধ্যে আমাদের বাংলাদেশে একজন প্রবীণ বিজ্ঞানী যাকার একটা ব্যাঙ আবিষ্কার করছে, তিনি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানের অধ্যাপক, এর নাম হচ্ছে জাকেরানা ঢাকা। তো দেখো জাকেরানা ঢাকা, জাকেরানা আসছে হচ্ছে কোত্থেকে, প্রফেসরের নাম থেকে। ঢাকা শব্দটা আসছে কোত্থেকে, ঢাকা শব্দটা আসছে হচ্ছে ঢাকায় পাওয়া যায় বলে এই কারণে। বাট তিনি তো বলতে পারতো জাকেরা ঢাকা বলতেন, এটাকে লিখছে কি জাকেরানা ঢাকা, মানে ল্যাটিন ভাষার মতো করে লিখছে। তারপর একইভাবে তাহলে এটা হচ্ছে কি, আমি জাস্ট টু দ্য পয়েন্ট কথাগুলো লিখবো, সেটা হচ্ছে ল্যাটিন বা ইংরেজি হতে হবে। একইভাবে 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে তিনি বলেন প্রত্যেকটা জীবের দুইটা পদ থাকবে, একটা থাকবে ঘন, একটা থাকবে প্রজাতি। এবং এগুলো সবগুলো কোন ভাষায় লিখতে হবে, এগুলো সব জায়গা হচ্ছে ইটালিক ভাষায় ইটালিক ভাষায় না, মানে ল্যাটিন ভাষায় লিখবো, কিন্তু লেখার সময় হচ্ছে কোন শব্দে লিখবো, এগুলো সবগুলো আমরা লেখার সময় ইটালিক শব্দে লিখবো। তারপর যখন হাতে লিখবো, হাতে লেখার সময় হচ্ছে কি অবশ্যই তাদের নিচে আন্ডারলাইন করতে হবে। যেমন আমি লিখলাম ল্যাবিও রোহিটা, অবশ্যই নিচে আন্ডারলাইন করতে হবে। দেন এখানে প্রথম পদটা আসলে ঘনের এবং দ্বিতীয় পদটা প্রজাতি। ঘনের পদে প্রথম শব্দটা অবশ্যই ক্যাপিটাল লেটার হইতে হবে, এবং এই ছাড়া আর কোনো শব্দ ক্যাপিটাল লেটারে হবে না। একইভাবে যদি ধরো 2 জন বিজ্ঞানী মিলে একটা জীব আবিষ্কার করলো, তো একটা নিয়ম হচ্ছে যে আগে আবিষ্কার করবে তার নামটাকে আমরা ধরে নিব হচ্ছে স্ট্যান্ডার্ড, বাকিটা আমরা কেটে দিব। এরপর আরেকটা নিয়ম হচ্ছে যে কি যে আবিষ্কার করছে, এই ধরো লেবিও রোহিটা আমি একটা মাছ আবিষ্কার করলাম, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বাঁশ মাছ না, এটা তোমাদেরকে ডেডিকেট করলাম যে পরীক্ষায় বাঁশ কে চলে আসে যারা, তাদেরকে আমি একটা প্রাণী আবিষ্কার করলাম, সেটা হচ্ছে বাঁশ মাছ। আমি এটার নাম দিলাম ব্যাম্বো সাইমোনা। তাহলে এটা আমি ভুল লিখলাম কেন, এখানে আমি বড় হাতের দিয়ে ফেলছি। এখানে অবশ্যই এটা নিচে কি বড় হাতের দাগ দিতে হবে, ব্যাম্বো সাইমোনা দিলাম, ঠিক আছে। ধর এটা আমি আবিষ্কার করলাম 2025 সালে। এরপর আমি আমার নামটা লিখে দিলাম ফাহিম। তো কোনো একটা জীবের বৈজ্ঞানিক নাম লেখার সময়, বাট আমরা সচরাচর এই নিয়মটা ফলো করি না, আমরা জাস্ট টু দ্য পয়েন্ট বৈজ্ঞানিক নামটা লিখে দিই। তো এতটুকুই ছিল হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতি। তোমরা একটু বই থেকে এটা পড়বা। আমরা চেষ্টা করব নেক্সট একটা ক্লাসে তোমাদের বৈজ্ঞানিক নামগুলো শর্টকাটে কীভাবে মুখস্থ করতে হয় তা নিয়ে আলোচনা করব। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।